নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আগে জানিয়েছি আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং যুক্ত হবেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। মাহবুব কামালের অপেক্ষায় থাকলাম। সৈয়দ ইশতিয়াক রেজা, মাহবুব কামালকেও পেয়েছি। আমরা মাহবুব কামালের সঙ্গে যুক্ত হওয়ার আগে সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছ থেকে শুনি, পদ্মা সেতুর উদ্বোধনের দিন চলে এসছে 25শে জুন, আমরা তারিখ পেলাম। সেটি একটি মজার কথা। আজকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন যে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন তারা সবার আগে দাওয়াত পাবেন। ধন্যবাদ আপনাকে। একটা তারিখ পাওয়া গেল এবং সেই তারিখে 25শে জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজের একটি উদ্বোধন হতে যাচ্ছে এই 25শে জুন। চ্যালেঞ্জিং দুটিও জায়গা থেকে ছিল। একটা হলো এরকম একটা বড় কারিগরি চ্যালেঞ্জ, যেটা এত বড় একটা খরস্রোতা নদীর উপর এত বড় একটা প্রকল্প সেটা করা। দ্বিতীয় হলো সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিজের অর্থে একটা পদ্মা সেতু তৈরি করা, যা বাংলাদেশের আগামী দিনগুলোতে বড় প্রকল্প বাস্তবায়নে আমাদের কারিগরি দক্ষতার একটা জায়গা তৈরি করবে এবং একই সাথে মনোবল বাড়াবে বড় প্রকল্প নেয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে পদ্মা সেতুর যে মহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত আছে, এটি বাংলাদেশের জন্য সবচেয়ে গৌরবের দিনগুলোর একটি। এবং এই সেতু তো শুধু আসলে একটি মানে সেতু নয়, এর অর্থনৈতিক ভিত্তিটা অনেক জোরালো। যেটাকে আমরা বলি পিপল টু পিপল কানেক্টিভিটি। দক্ষিণবঙ্গের 21টি জেলার মানুষের সাথে কেন্দ্রের যে যোগাযোগ স্থাপিত হবে, তাতে করে জনাব ওবায়দুল কাদের বলেছেন 1 থেকে 2% জিডিপিতে যুক্ত হবে। কিন্তু সেটার চেয়ে বড় কথা হলো যে আমাদের মানুষের মোবিলিটি বাড়ার কারণে তার অর্থনৈতিক একটা বড় ধরনের ক্ষমতায়ন তৈরি হবে এই জায়গাটাতে। বড় ধরনের ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি হবে, পর্যটনের বিকাশ ঘটবে এবং মানুষের ভেতরে একটা চাঞ্চল্য আসবে। আপনি দেখবেন পুরো অর্থনীতিতে একটা চাঞ্চল্য আসবে, ইতিবাচক চাঞ্চল্য আসবে এই পদ্মা সেতু চালু হওয়ার পরে। এবং একই সাথে রাজনৈতিকভাবে এটি একটি বড় বিজয়। বিশ্ব ব্যাংক আমাদের এই পদ্মা সেতুতে নিজে থেকে আগ্রহী হয়ে পরে সরে গিয়েছিল দুর্নীতির অভিযোগ এনে, এবং সেই দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। কানাডার আদালতে সেই মামলাটাই খারিজ করে দেওয়া হয়েছে। এবং আমি বলবো বিশ্ব ব্যাংকের আজকে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা যে বিশ্ব ব্যাংক একটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প নিজেকে রাখতে পারলো না। যে অভিযোগ তারা করেছিল তার পক্ষে তারা কোনো জোরালো প্রমাণ রাখতে পারে নাই। এবং আজকে যে কথাটা যোগাযোগ মন্ত্রী বলেছেন, সেতুমন্ত্রী বলেছেন যে বিরোধীদেরকে দাওয়াত দেওয়া হবে, আমি মনে করি এটি একটা অত্যন্ত ইতিবাচক দিক। যে কোনো ক্ষেত্রে সমালোচনা বিরোধিতা থাকতেই পারে, কিন্তু আমরা মনে করি যে শেষ পর্যন্ত দিন শেষে ভদ্রতার জায়গা, শিষ্টাচারের জায়গাগুলো যেন কোনো ক্ষেত্রে হারিয়ে না যায়। জি, এই জায়গাটা অবশ্যই পরিষ্কার করা দরকার। এটি অবশ্যই ভালো প্রস্তাব। যদি মাহবুব কামাল আমাকে শুনে থাকেন, একটু পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে, সে জায়গাটা মাহবুব কামালের কাছে পরে যাই। সৈয়দ ইশতিয়াক রেজা, এখানে বারবার বলা হচ্ছে যে 30,000 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। যেটি প্রাক্কলিত ব্যয় 10,000 ছিল, সেটি বেড়ে 20,000 হয়েছে, 30,000 কোটি টাকা খরচ হলো। সেই টাকা 25 বছরে আমরা কতটুকু তুলে আনতে পারবো, যে পরিমাণ টোল নির্ধারণ করা হয়েছে? আপনার কি মনে হয়? প্রথমে এটা কিন্তু 10,000 কোটি টাকার একটা বাজেট দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে ধীরে ধীরে এটাকে নিয়ে যেতে হয়েছে। এখানে আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে যেটা দেখলাম, এর একটা বড় কারণ ছিল যে নদীটা অত্যন্ত খরস্রোতা এবং যে এস্টিমেট ছিল সেখানে বারবার পিলার সরে যাওয়া, পার ভেঙে যাওয়া, জমি অধিগ্রহণে বড় ধরনের একটা খরচ চলে গেছে। 30,000 টাকার 30,000 কোটি টাকার বেশি চলে গেছে, 30,100 কোটি টাকা। এর একটা ব্যাখ্যা আমি মনে করি যে স্বচ্ছ ব্যাখ্যা জনগণের সামনে উপস্থিত করা উচিত। তবে পদ্মা সেতু অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নয়। পদ্মা সেতু একটি বড় প্রকল্প এবং সেখানে যে টোলের হার নির্ধারণ করা হয়েছে সেটাকে শুধু টোল কতদিনে উঠে আসবে সেই দিক থেকে সেতুটাকে দেখলে আমার কাছে মনে হয় ঠিক হবে না। এই সেতুর যে লার্জার ইকোনমিক ইম্প্যাক্ট, যেটাকে বলি বৃহৎ অর্থনৈতিক প্রভাব, সেটিকে কিন্তু আপনি শুধু অঙ্কে ক্যালকুলেট করতে পারবেন না। মানুষের ক্ষমতায়ন ঘটানো, জনপদের সাথে জনপদের যোগাযোগ স্থাপন করা এবং মানুষের জন্য অর্থনীতির সম্ভাবনা খুলে দেওয়া, সেটি কিন্তু অর্থে পরিমাপ করা সম্ভব হবে না।
অবশ্যই মাহবুব কামাল, আপনার কাছে আসি। পদ্মা সেতুর উদ্বোধনের কথা আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন এবং 25 তারিখে উদ্বোধন করছে, যেটি সৈয়দ ইশতিয়াক যা বললেন যে শুধু টোলের উপরে বা টাকা কবে উঠে আসবে সেটির উপরে নির্ভর না করে অন্তত এই 21টি জেলার যে অর্থনৈতিক উন্নয়ন হবে, সেটির সাথে রাজধানীর যে সরাসরি যোগাযোগ স্থাপন হবে, সেটি একটি বড় ব্যাপার অবশ্যই। না, প্রথম কথা হচ্ছে যে দাতা গোষ্ঠীর ইচ্ছার বাইরে গিয়ে আমাদের মতো উন্নয়নশীল দেশে যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব সেটা আমরা দেখিয়েছি। এই পদ্মা সেতুর ব্যাপারে তো অনেক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। তারপর আপনার আমাদের তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত জয়ী হয়েছে। এক কথায় বিশ্বব্যাংক আমাদের কাছে পরাজিত হয়েছে। এখন আমার প্রস্তাব থাকবে যে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রধান এবং আমাদের যে কান্ট্রি প্রধান আছে তাদেরকে যেন দাওয়াত দেওয়া হয়। আপনি ঠিকই বলেছেন, সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব এখন আমরা ইন্টারকানেক্টেড এবং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো ফেরি ছাড়াই আমাদের চলাচল করা যাবে। এবং বিশেষত দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে মানুষ, তাদের উন্নতির ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে। এবং তাই না, পদ্মা সেতু কার্যকর করা হলে আমাদের জিডিপিও বেড়ে যাবে। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি 2.30% পর্যন্ত বেড়ে যাবে। সুতরাং এইটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট বলবো আমি আমার পদ্মা সেতু। তবে কিছু প্রশ্ন অবশ্যই আছে, যেমন ব্যয় নিয়ে একটা প্রশ্ন আছে যে 10,000 কোটি টাকার ব্যয় কিভাবে 30,000 কোটি টাকা হয়ে গেল। এটা কি বিশ্বের অন্যান্য দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যয় হয়েছে নাকি অনেক বেশি ব্যয় হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। তবে পদ্মা সেতুর প্রথম যে প্রাক্কলন, সেখানে রেলের কথা ছিল না, এটা একটা কারণ। তারপরে পরবর্তীকালে আপনার কিছু সময় নষ্ট হয়েছে, আপনার সময় বাড়াতে হয়েছে, বিভিন্ন কারণে এই ব্যয়টা বেড়েছে। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে আমাদের যে মেগা প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়নে যে বিদেশিদের আধিপত্য দেখা যায়, আমরা কতটা দক্ষ যোগ্য হয়ে উঠতে পারছি, সেটা একটা বড় প্রশ্ন। এই মেগা প্রকল্পগুলো যে বিদেশিদের দ্বারা বাস্তবায়িত হচ্ছে, আমাদের কারিগরি ক্ষেত্রে আমাদের যোগ্যতা কতটুকু বাড়লো, বিদেশ নির্ভরতা কিভাবে আমাদের কাটানো যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো সংযোগে আচ্ছা জি বলুন। না, এখন টোল নিয়ে যে কথা উঠছে সেটা হচ্ছে যে টোল কিন্তু বেশি বাড়েনি। টোল বেড়েছে, ফেরিঘাটের যে টোল সেটা 1.5 গুণ। অর্থাৎ যেখানে আগে 1,000 টাকা টোল খরচ হতো, সেখানে এখন 1,500 টাকা টোল দিতে হবে। কিন্তু এই টোলটা প্রয়োজন এজন্যই, এই সেতু নির্মাণ করতে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে ঋণ করতে হয়েছিল, সেই ঋণের টাকা তো শোধ করতে হবে। 2 নম্বর হচ্ছে একটু বেশি টোল দিতে হচ্ছে ঠিকই, কিন্তু সময়ের সাশ্রয় হচ্ছে এবং আপনার এক একটা গাড়ি 4 ঘন্টা অন্তত সেভ হচ্ছে এবং এক একটা গাড়ি আপনার বেশি ট্রিপ দিতে পারবে। অর্থাৎ ফাইনাল ক্যালকুলেশনে দেখা যায় এই টোলটা খুব বেশি ক্ষতিকর কিছু না। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে পদ্মা সেতুর নামকরণ। প্রধানমন্ত্রী যে বলেছেন যে এটা কারো ব্যক্তিগত নামে হবে না, এটা পদ্মা সেতু নামেই হবে।
পদ্মার নামেই হবে, এইটা একটা খুব বড় ধরনের ইতিবাচক রাজনৈতিক সিদ্ধান্ত আমি মনে করি। জি, কারণ একদম একদম পরিষ্কার। অনেকেই মাহবুব কিন্তু কামাল, সৌদি সেক্রেটারি দুজনেই থাকবেন। একটা বিরতিরই ফিরি আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং মাহবুব কামাল। সৈয়দ ইশতিয়াক রেজা, আজকে প্রধান নির্বাচন কমিশনারের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি একটা মন্তব্য করেছেন, দিনের ভোট দিনেই হবে, রাতে হবে না। তার মানে এর আগে কি দিনের ভোট দিনে হয়েছিল, এরকম কোনো ইঙ্গিত তিনি দিলেন? দেখেন, এই নির্বাচন কমিশন গঠনের পর থেকে আমরা দেখছি যে তাদের একটা প্রচেষ্টা আছে নিজেদের একটা আস্থার জায়গা তৈরি করার জন্য। কারণ আগে নির্বাচন কমিশনের একটা আস্থার সংকট ছিল, দৃশ্যমানই ছিল সেই সংকটটা। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে কখনো কখনো কথা বেশি বললে যে অর্থহীন কথা বেরিয়ে যায় মানুষের মুখ থেকে, সেটি শুরু হলো কিনা সেই শঙ্কাটা তৈরি হয়েছে। একটা হলো $10 বিলিয়ন প্রসঙ্গটা ইভিএম নিয়ে, এটা তিনি বলেছেন স্মৃতিভ্রম। তাহলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা না করে এটা এতদিন পরে ব্যাখ্যা দেওয়া, সেটি বা কিরকম লাগলো আমার কাছে। তা এখানে যে যোগাযোগের ছাত্র হিসেবে আমি বলবো এটি একটি বড় যোগাযোগ ব্যর্থতার দৃষ্টান্ত হয়ে থাকবে। দ্বিতীয় হলো দিনের ভোট দিনে হবে, রাতে হবে না। এটা মিন করে যে আগে কখনো একবার রাতে হয়েছিল, তাহলে কমিশনকে তার একটা স্বচ্ছ জায়গা তৈরি করতে হবে যে আগে কি করে ভোট হয়েছিল, সেটার একটা ব্যাখ্যা তাকে দিতে হবে। কারণ কমিশন এটা নতুন হলেও কমিশন কিন্তু লিগেসিকে ক্যারি করছে। ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান, তার নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে তারা সেখানকার কর্ণধার হিসেবে লিগেসিটাকে টানছেন এবং তারা কিন্তু সেটাকে ব্যাখ্যা করবেন যে আগে কি হয়েছিল না হয়েছিল। আমি বিশ্বাস করতে চাই যে বর্তমান নির্বাচন কমিশন আগেকার নির্বাচনের কোন কমিশনের তুলনায় অনেক স্মার্টলি, অনেক গ্রহণযোগ্যভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে একটা ছন্দচ্ছেদ ঘটছে, সেটির ব্যাপারে হয়তো সতর্ক থাকতে হবে তাদেরকে। জি, মাহবুব কামাল, আপনার মন্তব্য শুনি। আমার কথা হচ্ছে, বর্তমান নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন দিনে দিনে গ্রহণযোগ্য হয়ে উঠছেন এবং নির্বাচন কমিশনের ব্যাপারে যে আস্থার সংকট ছিল সেটা উনি কাটানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন। লক্ষ্য করুন, উনি দায়িত্ব নেয়ার পরপরই বলেছেন যে রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এই উপলব্ধিটা কিন্তু একটা বড় ধরনের উপলব্ধি। তারপর ইভিএম নিয়ে উনি যে স্ট্যান্ড নিয়েছেন সেইটা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়। প্রধানমন্ত্রী বলেছিলেন যে 300 আসনে ইভিএম নির্বাচন হবে। উনি বললেন যে কে কি বলল তাতে কিছু যায় আসে না, আমাদের 300 আসনে ইভিএম নির্বাচন করার সক্ষমতা নাই। এবং ইভিএম এর ব্যাপারে উনি একটা কঠোর অবস্থান নিয়েছেন। এটা গেল একটা দিক। 3 নম্বর হচ্ছে এই যে উনি বললেন দিনের ভোট দিনে হবে, রাতে হবে না, এইটাও কিন্তু একটা বড় ধরনের উপলব্ধি এবং এটা তার যে শক্ত মেরুদণ্ড, সেই শক্ত মেরুদণ্ডকে আরেকবার প্রকাশ করেছে। তারপর উনি বললেন ওনারা বললেন যে ভোট কেন্দ্রে ক্যামেরা বসানো হবে, 1। 2 নম্বর বললেন যে কুমিল্লা সিটিতে ইভিএম ব্যবহার হবে, কিন্তু প্রার্থী এবং প্রার্থীর লোকজনদের সামনে ইভিএম ডিসপ্লে করা হবে। অর্থাৎ প্রার্থীদের এবং প্রার্থীর সমর্থকদের একটা মানে আস্থা নিয়েই ওনারা ইভিএম ব্যবহার করতে চাচ্ছেন। সবটা মিলিয়ে আমি বলবো যে আমাদের প্রধান নির্বাচন কমিশন ভারতের টিএন সেশনের মতো দিন দিন হয়ে উঠতেছেন। তবে আমি এখানে টিএন সেশনের একটা চমৎকার কথা আমি এখানে আমার প্রধান নির্বাচন কমিশনের জন্য উল্লেখ করতে চাই। টিএন সেশনকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো সাপের মতো রাজনৈতিক নেতৃত্বকে ছোবল মারছেন। টিএন সেশন উত্তরে বলেছিলেন যে আমি সাপ হতে যাব কেন, সাপের তো মেরুদণ্ড নাই, আমার মেরুদণ্ড আছে। এই যে মেরুদণ্ড শক্ত হওয়া, এইটা আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি যে ওনার মেরুদণ্ডটা একটু শক্ত। তবে এটা ঠিক যে সরকার যদি নির্বাচন কমিশনকে সহায়তা না করে অথবা নির্বাচনের যে স্টেক হোল্ডারগুলো আছে, সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোপরি নির্বাচক মণ্ডলী যারা ভোট দেবেন, তারা যদি সহযোগিতা না করেন তাহলে নির্বাচন কমিশন যত শক্তই হোক না কেন তাদের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা প্রায় অসম্ভব।
আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন নির্বাচক মণ্ডলী, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 লাখ, এর মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ভোটার। এই নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটাররা যদি গণতান্ত্রিক আচরণ না করে, ভোটাররা যদি উদ্ধত আচরণ করে, ভোটাররা যদি সহিংস হয়ে ওঠে, তাহলে নির্বাচন কমিশনের 5 জন কমিশনার, 4 জন কমিশনার এবং একজন প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে কি করা সম্ভব? তাইলে এই যে প্রতিদ্বন্দ্বী এবং তাদের সমর্থক ভোটার, এদেরকে তো কন্ট্রোল করবে রাজনৈতিক দল। শেখ হাসিনাকে কন্ট্রোল করতে হবে আওয়ামী লীগের সমর্থক এবং ভোটারদেরকে। বিএনপির ভোটার এবং কর্মীদের সংযত করতে হবে খালেদা জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলামকে। তারা যদি প্রপারলি অ্যাক্ট না করে, তাহলে প্রধান নির্বাচন কমিশনার যত শক্ত কথাই বলুন না কেন, তার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। তাই আমি বারবার জোর দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকার অর নো তত্ত্বাবধায়ক সরকার, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে দুই বড় রাজনৈতিক দলের মধ্যে যদি সমঝোতা না হয়, তাহলে নির্বাচন কমিশনের শত চেষ্টা এবং আন্তরিকতা থাকলেও নির্বাচনটা সেভাবে সুষ্ঠু হতে পারবে না। তাই আমি সরকারকে বিশেষ করে অনুরোধ করব, নির্বাচন কমিশন যেভাবে স্বতন্ত্র হয়ে উঠছেন, স্বতন্ত্র চরিত্র ধারণ করছে, এটার প্রতি রেসপেক্ট দেখিয়ে, এটার প্রতি সম্মান দেখিয়ে সরকার যেন তাদেরকে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সহযোগিতা করে। এবং বিরোধী রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের ব্যাপারে আস্থার সংকটে ভুগছিলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনের যে ভূমিকা, তার যে কথাবার্তা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে দৃঢ়তা, মানসিক দৃঢ়তা, এইটা দেখে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো আস্থা ফিরে পাবেন, এই আশা আমি করতে চাই। জি, সৈয়দ থেকে যে আপনি সেই আশাবাদ ব্যক্ত করতে চান কিনা যে কখনো কোনোভাবে আগামী নির্বাচন নিয়ে দুই বিরোধী দল, বিশেষ করে দুই বিরোধী দল, দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি, সেটাই তো ফ্যাক্টর, তারা কখনো কোনোভাবে ঐক্যে পৌঁছতে পারবে কি না? না, আমি কোনো আশা দেখি না। আমি আশা দেখি না। বাংলাদেশে বিভাজনটা যে জায়গায় পৌঁছেছে, একটা চিরস্থায়ী বিভাজন হয়ে গেছে, এবং সেখানে আমি বড় ধরনের কোনো আশা দেখি না। এখন শুধু নিয়মতান্ত্রিকভাবে প্রাতিষ্ঠানিক উপায়ে নির্বাচনটা ঠিকমতো করা নির্বাচন কমিশনের দায়িত্ব। মাহবুব যে কথাগুলো বলেছিলেন, তাতে তো বিরাট সনদ নির্বাচন কমিশন পেয়ে গেছে, কিন্তু যে দোষ উনি দিচ্ছেন যে রাজনৈতিক মণ্ডলীর উপরে, পুরো বিষয়টা সেরকম দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু সমস্যা আছে যে 5 জন নির্বাচন কমিশনার কি করবেন। তার অর্থ হলো তাদেরকে দায় মুক্তি দেওয়ার একটা চেষ্টা আছে, কিন্তু নির্বাচন কমিশনের কাজ আছে। এই 5 জন চাইলে বড় ধরনের ব্যবস্থা নিতে পারেন, তারা নির্বাচন বন্ধ করে দিতে পারেন, নির্বাচন পিছিয়ে দিতে পারেন, এমনকি ফলাফল প্রকাশ নাও করতে পারেন। যদি দেখেন যে কোনো নির্বাচনে সহিংসতা হয়েছে, জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে ভোটারদের অধিকার, তাহলে সেটার গ্যাজেট না প্রকাশ করার অধিকারও নির্বাচন কমিশনের আছে। আইনে সেই অধিকার তাকে, সেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। সুতরাং তারা সেই ক্ষমতা প্রয়োগ করবেন কিনা তখনই বোঝা যাবে যে মেরুদণ্ড আছে কি নেই। সুতরাং এটা অতি তাড়াতাড়ি আমরা এত বেশি হয়তো আমরা আশা বেশি বলে ফেলা আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশের সমস্যাটা হলো যে অতি প্রশংসা এবং অতি নিন্দা। আমার মনে হয় একটু বস্তুনিষ্ঠ থাকা, জায়গায় থাকা জরুরি হয়ে পড়েছে আমাদের প্রত্যেকের জন্য, যারা আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে রাজনীতিকে বিশ্লেষণ করতে চাই, রাজনীতিকে দেখতে চাই, সমাজের প্রগতিকে নির্দেশ করতে চাই। জি, একদম পরিষ্কার, দুজনই থাকবেন। আরো একটা বিরতি নিয়ে ফিরবো আপনাদের দুজনের সঙ্গে অন্য বিষয় নিয়ে আলোচনায়। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং মাহবুব কামাল। মাহবুব কামাল, আজকে বিএনপি মহাসচিব বলেছেন যে সরকার বিরোধীদের নিয়ে জাতীয় ঐক্য করা হবে এবং আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। অবশেষে আন্দোলনের রূপরেখার দিকে যাচ্ছে বিএনপি। আপনাকে মনে হয় আন্দোলন কতটা তারা জমাতে পারবে? শুনেন, আন্দোলন করার জন্য দুটা শর্ত দরকার। একটা শর্ত হচ্ছে অবজেক্টিভ শর্ত, আর একটা হচ্ছে সাবজেক্টিভ শর্ত। অবজেক্টিভ শর্ত হচ্ছে যে আন্দোলন করার মতো সমাজে পরিস্থিতি তৈরি আছে কিনা, অর্থাৎ জনগণ আন্দোলন চাচ্ছে কিনা, এটা হচ্ছে অবজেক্টিভ কন্ডিশন। আর সাবজেক্টিভ কন্ডিশন, জনগণ যদি আন্দোলন চায়, আন্দোলনের পরিবেশ যদি থাকে, তাইলে সেই জনগণের চাওয়াকে অর্গানাইজ করে সেটাকে আন্দোলনের রূপ দেওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা বা সাংগঠনিক দক্ষতা, এই দুইটা কন্ডিশন হচ্ছে একটা আন্দোলনের জন্য দরকার। এখন আমি মনে করি
নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্ন আছে, নির্বাচন নিয়ে গত 2 নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্ন আছে, সেহেতু জনগণের মধ্যে একটা নির্বাচন নিয়ে একটা বিরূপ ধারণা আছে। এবং বর্তমানে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, শেয়ার বাজারের যে অবস্থা, তারপরে সামষ্টিক অর্থনীতির যে অবস্থা, সবটা মিলিয়ে হয়তো আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত আছে। কিন্তু কথা হচ্ছে বিএনপি আন্দোলন করার মতো তাদের সাংগঠনিক দক্ষতা আছে কিনা। সাংগঠনিক দক্ষতা আমরা গত 13 বছরে সবসময় বিএনপি বলে যাচ্ছে যে এই সরকার বোধহয় পড়ে গেল, এই সরকার বোধহয় পড়ে গেল। 13-14 সালেও তাই হয়েছে, 18 সালেও তাই হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি আন্দোলন জমাতে পারেনি। এইটা বিএনপির এইটা সাংগঠনিক দুর্বলতা বলবো আমি। আচ্ছা, মির্জা ফখরুল যে জাতীয় ঐক্যের কথা বললেন, জাতীয় ঐক্য তো গতবারও হয়েছিল, কামাল হোসেনের নেতৃত্বে একটা ঐক্য ফ্রন্ট হয়েছিল। সেটা কি এমন করতে পেরেছে? তারা তো 18 সালের নির্বাচনে তাদের পরাজয় ঠেকাতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটার যে কোনো একটা দলকে বাদ দিয়ে যে ঐক্য হবে সেটা কখনো জাতীয় ঐক্য হতে পারে না। জাতীয় ঐক্য মানেই হচ্ছে, যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ এরা বাংলাদেশের জনগণের বৃহত্তর অংশকে প্রতিনিধিত্ব করে, অন্যান্য দলগুলো প্রতিনিধিত্ব তেমন করে না। বাম রাজনৈতিক দলগুলো বলেন, ডানপন্থী অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল বলেন, তারা জনগণকে সেভাবে প্রতিনিধিত্ব করে না। আমি এই বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যে সমস্ত দল, সেই দলের নেতাগুলিকে আমি বলি ছোট দলের বড় নেতা। যেমন মাহমুদুর রহমান মান্না, উনি ছোট দলের একজন বড় নেতা। আসম আব্দুর রব ছোট দলের একজন বড় নেতা। তারপরে মোজাহিদুল ইসলাম সেলিম ছোট দলের বড় নেতা। এদের তো কর্মী নেই, এদের সমর্থক নেই, সুতরাং তাদেরকে দিয়ে জাতীয় ঐক্য কিভাবে হবে বুঝলাম না আমি। আমি মনে করি আন্দোলন করার জন্য বিএনপি যথেষ্ট, অন্যান্য দলের তেমন কোনো দরকার নাই। কিন্তু সেটা হচ্ছে যে বিএনপি আসলে সেই আন্দোলন করার মতো তাদের সাংগঠনিক দক্ষতা আছে কিনা। জাতীয় ঐক্যের কথাটা থিওরিটিক্যালি শুনতে খুবই ভালো লাগে, এটা ভালোই লাগে যে হ্যাঁ একটা বিভিন্ন ইস্যুতে সব রাজনৈতিক দল এক হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি জাতীয় ঐক্য যে কি অবস্থায় দাঁড়ায় সেটা আমরা গত 2018 সালের নির্বাচনের সময় কামাল হোসেনের নেতৃত্বাধীন যে জাতীয় ঐক্য সেটা থেকে আমরা টের পেয়েছি। ফলে আন্দোলন করতে গেলে বিএনপিকে আন্দোলন করতে হবে, এবং সেটা বিএনপি পারবে কিনা সেইটা আমি যথেষ্ট সন্দিহান। কারণ এর আগের যে চেষ্টাগুলো, এমনকি বিএনপি তো আপনার মানে পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেও সরকারের পতন ঘটাতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি, সেটা বুমেরাং হয়েছে। এবং সেটা একদম পরিষ্কার। মাহবুব কামালের পরে আমি একটু সৈয়দ ইশতিয়াককে জানতে চাই যে বিএনপির আন্দোলন করার কতটুকু সক্ষমতা আছে, সেটা 13 বছরের প্রমাণিত যে খুব একটা নাই। একটা অভিযোগ আছে যে বিএনপি এতদিন আগে যে আন্দোলনগুলো করেছে সেগুলোর বড় সমর্থন ছিল জামাতের, কিন্তু জামাত যেহেতু কোণঠাসা, এই কারণে তারা আন্দোলনগুলো খুব একটা জমাতে পারছে না। আপনি কি মনে করেন? বিএনপি যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেছে সেটা বিএনপি করতেই পারে, তার অধিকার আছে, এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সে নিশ্চয়ই একটা বৃহত্তর প্ল্যাটফর্ম তার মতন করে করার চেষ্টা করবে, এটাও খুব স্বাভাবিক। আন্দোলন করতে পারবে কিনা, তার সাংগঠনিক দক্ষতা কতটুকু আছে, এটি নিয়ে সংশয় আছে। মাহবুব কামালের সাথে আমিও একমত যে বিএনপির সাংগঠনিক দক্ষতা আগে দেখাতে পারে। বিএনপির একটা বড় ভরসার জায়গা হলো অন্তত সহিংসতা সৃষ্টির ক্ষেত্রে আন্দোলনের সময় জামাতে ইসলামী। সুতরাং জামাতে ইসলামী অনেকদিন ধরে কোণঠাসা হয়ে আছে, এই কথাটা রাজনৈতিকভাবে আমরা যতটা বলি বাস্তবে কিন্তু তা নয়। সমাজে মৌলবাদী শক্তির যে দাপট আমরা দেখতে পাচ্ছি নানা ক্ষেত্রে সামাজিক স্তরে, সেখানে কিন্তু জামাতের ভূমিকাটা আছে, এবং তারা যে সহিংসতা সৃষ্টি করতে সক্ষম সেটা কিন্তু যখন সরকার তুমুল জনপ্রিয় অবস্থায় যুদ্ধাপরাধের বিচারের জন্য যখন দেশে একটা বড় জনমত সৃষ্টি ছিল, তখন কিন্তু তারা সহিংসতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সুতরাং জামাত সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, এটা একটা অলিক ভাবনা। বরং আমি বলবো এই সময়ে জামাত অনেক বেশি সময় পেয়েছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে, বরং সাংগঠনিকভাবে দুর্বল বিএনপি হয়েছে তার লন্ডন আর ঢাকা কেন্দ্রের কারণে। অন্যদিকে আওয়ামী লীগ অনেক বেশি ক্ষমতা চর্চা করেছে রাজনৈতিক চর্চার বাইরে থেকে, রাজনৈতিক চর্চা না করে। সামগ্রিকভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে আন্দোলন মানুষ কিভাবে করবে, কতটা গ্রহণ করবে, এর একটা
কনটেক্সট আসলে চিন্তা করা দরকার। এটা 80-র দশক 90-এর দশক নয় যে মানুষ এখন হরতাল পালন করবে, এটা সেই সময় নয় যে মানুষ এখন জ্বালাও পোড়াকে সমর্থন করে। কারণ হলো অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের ভিতরে নানা ধরনের স্পৃহা তৈরি হয়, উন্নয়নের স্পৃহা তৈরি হয়, এবং একই সাথে কিন্তু মানে আরামদায়ক জীবনযাপনের স্পৃহা তৈরি হয়। সেইটিকে মাথায় রেখে রাজনৈতিক কর্মসূচি দিতে না পারলে কিন্তু সেই কর্মসূচিতে খুব বেশি মানুষের অংশগ্রহণ আসবে বলে মনে হয় না। তবে বিএনপি সাংগঠনিকভাবে একটি বড় দল, তার অনেক কর্মী সমর্থক আছে। তারা, যেটা মাহবুব ভাই বললেন যে বিএনপি চাইলে একা আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলনের একটা সামাজিক হয়তো ভিন্ন গ্রহণযোগ্যতা তৈরির জন্য ছোট ছোট দলগুলোর সাথে তারা বসছে। আমরা অপেক্ষা করি, দেখি পাল্টা হিসেবে আওয়ামী লীগ কি ধরনের রাজনৈতিক কর্মসূচি নেয়। আমি তো মনে করি বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা উভয় পক্ষ থেকে থাকা উচিত, প্রত্যেকের কথা বলার জায়গা থাকা উচিত, প্রত্যেকের মত প্রকাশের জায়গা থাকা উচিত, এবং প্রত্যেকেই জনগণকে কিভাবে তাদের পক্ষে নিবেন সেই কৌশল রচনা করার অধিকার থাকা উচিত। জি, একটা জায়গায় একটু আপনার কাছে শুনতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ তো অনেকদিন ধরে ক্ষমতায়, যে বলা হয় যে ক্ষমতায় থাকলে সাংগঠনিক ক্ষমতা রাজনৈতিক দলগুলো কমে যায়, সাংগঠনিক কার্যক্রম কমে যায়। সেটি প্রমাণিত, আওয়ামী লীগেরও বিভিন্ন জায়গায় সাংগঠনিক কার্যক্রম সেভাবে নেই। সেক্ষেত্রে সামনে যদি আসলেই বড় ধরনের কোনো আন্দোলন সামনে চলে আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য কতটুকু প্রস্তুত? আওয়ামী লীগ হয়তো একটা সুবিধা আছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ কিন্তু আবার দেখা যায় একটা সময় দ্রুত অর্গানাইজড হয়ে যায়, সংগঠিত হয়ে পড়ে। সেই ইতিবাচক দিকটা আমরা অতীতে নানা সময় দেখেছি। আরেকটা হলো ক্ষমতায় থাকার কারণে প্রশাসনিক সুবিধা তো পাবেই, পুলিশ আছে, প্রশাসন আছে তাদের কাছে, সুতরাং সেই সুবিধাটা পাবে। আমরা কিন্তু বাংলাদেশের 50 বছর পূর্তি সময় হেফাজতের তাণ্ডব ব্রাহ্মণবাড়িয়ায়, হাটহাজারীতে, অন্যান্য জায়গায় কিন্তু আওয়ামী লীগকে সেইভাবে মৌলবাদী শক্তিকে মোকাবেলা করতে দেখি নাই কিন্তু, বরং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটাও প্রতিরোধ করতে পারেনি। সেই কারণে আমি বলছি যে ক্ষমতা চর্চার চাইতে অনেক বেশি জরুরি কিন্তু রাজনৈতিক চর্চা। বিএনপিও কিন্তু ক্ষমতায় যেতে চায়, রাজনীতির চর্চা করে না কিন্তু। ফলে এই বড় দুই দলের এইটাই হলো বড় দুর্বলতার জায়গা। জি, মাহকুমান আপনার কাছ থেকে শুনি একটু। না, আমার কথা হচ্ছে আপনি যে প্রশ্ন করলেন এইটার উত্তর হচ্ছে আওয়ামী লীগের কর্মী বেশি, বিএনপির সমর্থক বেশি বাংলাদেশে। এখন আন্দোলন করার জন্য তো কর্মী লাগে, সমর্থকরা তো আর আন্দোলন করবে না সেভাবে, সমর্থকদেরকে রাস্তায় নামাতে হয়, কিন্তু কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে। সুতরাং আন্দোলন করার জন্য কিংবা আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামী লীগের পারদর্শিতা, আওয়ামী লীগের সক্ষমতা বেশি। আমরা অতীতেও দেখেছি যে আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে বেকায়দায় ফেলতে ফেলেছিল, 96 সালে থেকে শুরু করে আপনার 2006 সালে বেকায়দায় ফেলতে পেরেছিল, কিন্তু বিএনপি কখনো আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে পারেনি। এটা হচ্ছে ট্র্যাক রেকর্ড। দেখেন 96 সালে আওয়ামী লীগ আন্দোলন করে বাধ্য করেছিল বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার আনতে। 2006 সালে আওয়ামী লীগ এমন আন্দোলন করেছিল যে শেষ পর্যন্ত 1/11 আপনার সেনা শাসন আসতে বাধ্য হয়েছিল। ফলে ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, তাহলে আন্দোলন করার ক্ষমতা বা আন্দোলন ঠেকানোর ক্ষমতা, বিরোধী পক্ষের আন্দোলন ঠেকানোর ক্ষমতা আওয়ামী লীগের বেশি, যেহেতু আওয়ামী লীগের কর্মীরা মিলিটেন্ট এবং আওয়ামী লীগের কর্মীরা খুব ডিভোটেড। বিএনপি কিন্তু একটা রাজনৈতিক দল না, বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দলের কর্মী সমাবেশ ঘটেছে, বিভিন্ন দলের নেতা কর্মী সমাবেশ ঘটে, এটা একটা প্ল্যাটফর্ম। আর আওয়ামী লীগ হচ্ছে রাজনৈতিক দল। এখন বিএনপিতে যারা আছেন তাদের মধ্যে আপনার সুবিধাবাদীর সংখ্যা বেশি। বিএনপি অতি ডান একটি রাজনৈতিক দল এবং তাদের সুবিধা অপরচুনিস্টের সংখ্যা বেশি। সুতরাং তারা রাস্তায় নামতে আপনার সেভাবে চায় না, যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডিভোটেডলি রাস্তায় নামতে পারে। যেন মতিয়া চৌধুরীর মতো লোক, নেত্রী আপনার মার খেয়ে রাস্তায় পড়েছিল, এইটা কিন্তু বিএনপির বেলায় দেখা যায় না। সুতরাং মানে আচ্ছা, আরেকটা আন্দোলনের আরেকটা অসুবিধা হচ্ছে বিএনপির যে আন্দোলন, সেটা হচ্ছে মানুষের তো ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়েছে। মানুষের, ইশতিয়াক ভাই যেটা বললেন যে 80 দশক 90 দশক না, এটা মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়েছে, মানুষের জীবন সংগ্রাম আরো তীব্র হয়েছে। তারপরে আপনার ধরেন যে ইন্টারনেট আসার ফলে মানুষ অনেকটা অন্তর্মুখী হয়ে গেছে, মানুষ অনেকটা
গৃহবাসী হয়ে গেছে, রাস্তায় ওরা ইন্টারনেটে আপনার একটা স্ট্যাটাস দিয়ে বা একটা স্ট্যাটাসে লাইক দিয়ে মনে করে সে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আপনার খেয়াল আছে যে রামপাল নিয়ে যখন আন্দোলন করতেছিল আনু মোহাম্মদরা, তখন এই বিভিন্ন স্ট্যাটাসে লক্ষ লক্ষ আপনার লাইক পড়েছে, কিন্তু যখন রাস্তায় নামার কথা আসছে তখন কিন্তু 100 লোক রাস্তায় নামে নাই। অর্থাৎ এই যে স্ট্যাটাসে লাইক দিয়ে বা একটা কমেন্ট করে মনে করলাম ঐতিহাসিক দায়িত্ব শেষ হয়ে গেছে, রাস্তায় নামার দরকার কি, এই প্রবণতাগুলি, এই ইন্টারনেট এবং মানুষের অ্যাক্টিভিটি যে বেড়েছে, এই সমস্ত কারণে মানুষকে এখন রাস্তায় নামানো খুব কঠিন ব্যাপার। জি। সেটা খুব মানে হ্যাঁ, এমন হতে পারে ওই যে মার্কসুদ্দিন বলছেন যে সিঙ্গেল স্পার্ক ক্যান কজ এ গ্রেট এক্সপ্লোশন, একটা ছোটখাটো অগ্নিস্ফুলঙ্গ থেকে একটা বড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে, সেটা হতে পারে। একদম একদম। কিন্তু কিন্তু বাংলাদেশে কিন্তু অতি সম্প্রতি মানে শাহবাগের মতো ঘটনা ঘটেছে, শাহবাগের মতো মঞ্চ হয়েছে, আন্দোলন জোরালো হয়েছে, এই প্রজন্ম কিন্তু সেই আন্দোলনে যুক্ত হয়েছিল, কিন্তু আন্দোলনে যুক্ত করাতে পারতে হবে, সেটি হচ্ছে বড় কথা। সৈয়দ ইশতিয়াক আজম, মাহবুব কামাল, দুজনকেই ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটোল টাটার বিরুদ্ধে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।